ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? জি ম্যাম, ভালো আছি। জি ম্যাম ভালো। পরীক্ষা কেমন হলো ম্যাম, সবার? আপনি কেমন আছেন? ম্যাম আপনি কেমন আছেন? ভালো। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে পুরোটা ক্লাস জুড়ে আমি নজমুন আরা বেগম আছি। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনার প্রথম আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। নিচের চিত্র দুটি লক্ষ্য করো। সুইচ দিলে টর্চ লাইট জ্বলে কেন? টর্চ লাইটের ব্যাটারি আছে যা চার্জিত হয়ে আছে, এ কারণে সুইচ দিলে টর্চ লাইট জ্বলে। আর ডান দিকের চিত্রে সুইচ দিলেও টর্চ লাইট জ্বলে না, কেন? কারণ এর ভেতরে যে ব্যাটারি আছে তা চার্জিত অবস্থায় নেই, এই কারণে এটি সুইচ দিলেও জ্বলে না। নিচের চিত্র দুটি লক্ষ্য করো। চিরুনি কাগজের টুকরাকে আকর্ষণ করছে, বলতে পারবে কেন? পারছো না। চিরুনিটি চার্জিত হয়েছে তাই। মেয়েটি মাথার চুল খাড়া হয়েছে কেন? চার্জিত অবস্থায় চিরুনিকে মাথার কাছে নিয়ে আসলে চুল খাড়া হবে। এই চিত্রটি লক্ষ্য করো। এখানে ক, খ, গ, ঘ কিছু অংশ দেখানো হয়েছে। ক ও খ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে, কারণ এগুলো বিদ্যুৎ পরিবহন করে। আর গ ও ঘ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে না, কারণ এগুলো বিদ্যুৎ পরিবহন করে না। আমাদের আজকের পাঠ আধান বা চার্জের উৎপত্তি, চার্জের অস্তিত্ব এবং পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী। এ পাঠে আজকে আমার আলোচ্য বিষয়গুলো হলো পরমাণুর গঠন কিরূপ, চার্জ কি, চার্জের প্রকৃতি কিরূপ, চার্জের ধর্ম প্রদর্শন, চার্জের অস্তিত্বের প্রমাণ, পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী কি, এবং পরিবাহী ও অপরিবাহী পদার্থের ব্যবহার। চিত্রে সৌরজগতের গঠন দেখানো হয়েছে। এর মাঝে রয়েছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে গ্রহ এবং গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ ঘুরছে। পরমাণুর গঠন, এটি হচ্ছে নিউক্লিয়াস। প্রোটন, নিউট্রন বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। পরমাণুর গঠন লক্ষ্য করো। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এর মধ্যে থাকে প্রোটন ধনাত্মক আধানযুক্ত, নিউট্রন আধান নিরপেক্ষ। প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস। আর চারপাশে বৃত্তাকার কক্ষপথে ঘুরে ইলেকট্রন, যা ঋণাত্মক আধানযুক্ত। এগুলো হচ্ছে ইলেকট্রন আবর্তনের কক্ষপথ। তাহলে পরমাণু কি নিয়ে গঠিত? না, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে। ঠিক আছে। নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন নিয়ে নিউক্লিয়াস গঠিত। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যাতে রয়েছে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন। চিত্রের পরমাণুটি লক্ষ্য করো। চিত্রে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তিনটি জিনিস দেখানো হয়েছে। পরমাণুটিতে কয়টি ইলেকট্রন ও কয়টি প্রোটন আছে? দুইটি ইলেকট্রন আর দুইটি প্রোটন। ঠিক আছে। পরমাণুটি কি আধান নিরপেক্ষ? আধান নিরপেক্ষ। একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সে কয়টি ইলেকট্রন থাকে, যার ফলে পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ হয়।
ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকার কারণে পরমাণু আধান নিরপেক্ষ হয়। একটি ইলেকট্রন অন্য পরমাণুতে গেলে কি ঘটবে? একটি ইলেকট্রন অন্য পরমাণুতে চলে গেলে ইলেকট্রনের সংখ্যা কমে একটি হয়ে যাবে এবং প্রোটনের সংখ্যা কিন্তু দুটিই থাকবে। সেক্ষেত্রে পরমাণুটি ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে যাবে, কারণ প্রোটন সংখ্যা বেশি থাকবে। এখন আসি ঘর্ষণে ইলেকট্রনের প্রভাব। এখানে ধনাত্মক চিহ্ন দিয়ে প্রোটন বোঝানো হয়েছে এবং ঋণাত্মক চিহ্ন দিয়ে ইলেকট্রন বোঝানো হয়েছে। এটি পশমি কাপড় আর এটি হচ্ছে প্লাস্টিকের একটি দণ্ড। পশমি কাপড়কে প্লাস্টিকের দণ্ড দিয়ে ঘষলে কি ঘটবে? পশমি কাপড় থেকে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন প্লাস্টিকের দণ্ডে চলে গিয়েছে। তাহলে প্লাস্টিকের দণ্ডটি ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আধান বিশিষ্ট হয়েছে আর পশমি কাপড় ইলেকট্রন প্রদান করে ধনাত্মক আধান বিশিষ্ট হয়েছে। তাহলে পশমি কাপড় এখানে ধনাত্মক আধান বিশিষ্ট এবং প্লাস্টিকের দণ্ড ঋণাত্মক আধান বিশিষ্ট। ঘর্ষণের ফলে পশমি কাপড় থেকে ইলেকট্রন প্লাস্টিক দণ্ডে চলে যায়। চার্জের ধর্ম জানার একটি পরীক্ষণ করি। এখানে প্রয়োজনীয় উপকরণ লাগবে দুইটি চিরুনি, পশমি কাপড়, দুটি চিরুনি এবং পশমি কাপড়। একটি চিরুনি সুতায় বেঁধে ঝুলায়ে পশমি কাপড় দিয়ে ঘর্ষণ করো। দ্বিতীয় চিরুনিটিও পশমি কাপড় দিয়ে ঘষে প্রথম চিরুনির কাছে ধরো। এবার পশমি কাপড় প্রথম চিরুনির কাছে ধরো এবং নিচের ছকটি পূরণ করো। এখানে একটি চিরুনি সুতায় বেঁধে ঝুলিয়ে পশমি কাপড় দিয়ে ঘর্ষণ করা হলো, দ্বিতীয় চিরুনিটিও সুতায় বেঁধে ঝুলিয়ে পশমি কাপড় দিয়ে ঘর্ষণ করা হলো। তার মানে দুটিতে একই ধরনের চার্জ উৎপন্ন হয়েছে। এখন দ্বিতীয় চিরুনিটি যদি প্রথম চিরুনির কাছে ধরি, তাহলে চিরুনি দুটি পরস্পর থেকে দূরে সরে যাবে। এরা যেহেতু একই চার্জে চার্জিত হয়েছে, এরা একে অপরকে আকর্ষণ করবে না। আবার প্রথম চিরুনিটি যে চার্জে চার্জিত হয়েছে এর কাছে শুধু পশমি কাপড় নিয়ে আসলে পশমি কাপড় আবার সেই চিরুনিটিকে আকর্ষণ করবে, কারণ চিরুনি এবং পশমি কাপড় এর দুটির ধর্ম আলাদা, এজন্য এরা একে অপরকে আকর্ষণ করবে। ঝুলানো অবস্থায় চিরুনি এবং হাতে যে চিরুনি এই দুটিকে পাশাপাশি আনলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ দুটিকেই কিন্তু পশমি কাপড় দিয়ে ঘর্ষণ করা হয়েছে, দুটির ধর্ম একই, এজন্য এদের বিকর্ষণ হয়েছে। এদেরকে বলা হয় সমচার্জ। আর প্রথম চিরুনির সাথে পশমি কাপড় নিয়ে আসার পর এরা একে অপরকে আকর্ষণ করবে। এদের চার্জের ধর্ম হচ্ছে বিপরীতধর্মী চার্জ। তাহলে চার্জের ধর্ম দুটি। সমধর্মী আধান বা চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, সেটি দুটি বেলুন অথবা দুটি চিরুনির ক্ষেত্রে হতে পারে। আর বিপরীতধর্মী চার্জ বা আধান পরস্পরকে আকর্ষণ করে, যেমন চিরুনি এবং পশমি কাপড় অথবা বেলুন ও পশমি কাপড়। এখন নিচের চিত্র দুটি লক্ষ্য করো। বাঁদিকের চিত্রে দুটি বস্তুকে একে অপরের সাথে ঘর্ষণ করানো হলো। ঘর্ষণের ফলে বস্তু দুটিতে এক প্রকার শক্তি লাভ করেছে, তাই একটি অন্য বস্তুকে আকর্ষণ করছে। চার্জের অস্তিত্ব প্রমাণ করার জন্য আমরা পরীক্ষা করি। এতে প্রয়োজনীয় উপকরণ লাগবে একটি চিরুনি, পশমি কাপড়, কাগজের টুকরা। চিরুনিটি পশমি কাপড় দিয়ে ঘর্ষণ করে কাগজের টুকরার কাছে ধরো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ঘর্ষণের পর চিরুনি কাগজের টুকরাকে আকর্ষণ করছে। ঘর্ষণের পর চিরুনি চার্জিত হয়েছে, তাই এটি কাগজের টুকরাকে আকর্ষণ করছে। চিরুনি কোন চার্জে চার্জিত হয়েছে বলতে পারবে কেউ?
চেষ্টা করো, পরে উত্তর বলে দিব। আচ্ছা, আমরা উত্তরগুলো দেখি। ঘর্ষণের পর চিরুনি কাগজের টুকরাকে আকর্ষণ করছে। কেন? কারণ চিরুনি ঘর্ষণে চার্জিত হয়ে বিদ্যুৎ শক্তি লাভ করে। চিরুনি কোন চার্জে চার্জিত হয়েছে? চিরুনি পশমি কাপড় থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর যে পরমাণু ইলেকট্রন দান করে সেটি ধনাত্মক চার্জে চার্জিত হয়। সুতরাং পশমি কাপড় কোন চার্জে চার্জিত হবে? অবশ্যই পশমি কাপড় ইলেকট্রন দিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়। ঘর্ষণে চিরুনি চার্জিত হয়েছে কিভাবে প্রমাণ করবে? বলতে পারছো না। এটিকে কাগজের টুকরার কাছে নিয়ে গেলে এটি কাগজের টুকরাকে আকর্ষণ করবে, এ দিয়েই প্রমাণ করা যায়। ভিডিও লক্ষ্য করো এবং তোমাদের পরীক্ষণের সঙ্গে তুলনা করো। এখানে কতগুলো কাগজের টুকরা দেওয়া হলো। চিরুনিটিকে ধরার পর কাগজের টুকরাকে কিন্তু আকর্ষণ করেনি। এখন চুল আঁচড়ানো হলো চিরুনি দিয়ে। চুল আঁচড়ানোর পর এই চিরুনিটি কাগজের টুকরার কাছে ধরা মাত্রই এটি কাগজের টুকরাকে আকর্ষণ করছে। এখানে চিরুনিটি চার্জিত হয়েছে, এজন্যই এটি কাগজের টুকরাকে আকর্ষণ করছে। নিচের প্রশ্নের উত্তর দাও। মাথায় ঘর্ষণের ফলে চিরুনি কোন চার্জে চার্জিত হয়েছে? বলতে পারবে? ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, কারণ এটি মাথার চুল থেকে ইলেকট্রন গ্রহণ করে, এ কারণে। এখানে তার দেখা যাচ্ছে, চিত্রের তারগুলো কি কাজে ব্যবহৃত হয়েছে? তো বলতে পারবে তারগুলো দিয়ে কি করা হয়? বিদ্যুৎ পরিবহন করা হয়। তড়িৎ প্রবাহে ব্যবহৃত পদার্থের উদাহরণগুলো দেখি। অ্যালুমিনিয়ামের তার, এছাড়া আছে তামার তার। চিত্রটি লক্ষ্য করো, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো, একটি ইলেকট্রন আরেকটিকে ধাক্কা দিচ্ছে। এভাবে ধাতব পদার্থ দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। প্রশ্নটি হচ্ছে, ধাতব পদার্থ দিয়ে তড়িৎ প্রবাহ চলে কেন? কারণ চিত্রের মতো ধাতব পদার্থের ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে পারে, তাই এগুলো পরিবাহী। তাহলে পরিবাহী কি? পরিবাহী পদার্থের ইলেকট্রন সমূহ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজেই চলাচল করতে পারে। উদাহরণ হচ্ছে ধাতু, যেমন তামা বা কপার, সিলভার, অ্যালুমিনিয়াম ইত্যাদি। তাহলে যে পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে পারে সেই পদার্থই হচ্ছে পরিবাহী। চিত্রের পদার্থগুলো দিয়ে তড়িৎ প্রবাহ চলে কি? এগুলো দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না। এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। এই ধরনের পদার্থের উদাহরণ হচ্ছে কাঠ, গ্লাস। এসব পদার্থ দিয়ে তড়িৎ প্রবাহ চলে না কেন? এর মধ্য দিয়ে ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে পারে না, তাই এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। তাহলে অপরিবাহী পদার্থ কয়টা বলে? যে পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না তাকেই বলা হয় অপরিবাহী পদার্থ। তবে এদেরকে ঘষে চার্জিত করা যায়, আর এদের ইলেকট্রন গৃহীত বা বর্জিত হলেও এরা আধানযুক্ত হতে পারে। চিত্রের পদার্থগুলোর মধ্যে কোনটি পরিবাহী এবং কোনটি অপরিবাহী লক্ষ্য করো। সোনা, এটি পরিবাহী। লবণ পরিবাহী। প্লাস্টিক অপরিবাহী। কাঠ অপরিবাহী। ইবোনাইট অপরিবাহী। রূপা পরিবাহী। গ্লাস অপরিবাহী।
অ্যালুমিনিয়াম পরিবাহী, সালফার অপরিবাহী, পারদ পরিবাহী, তামা পরিবাহী এবং রাবার অপরিবাহী। নিচের চিত্রটি লক্ষ্য করো। সিলিকন নিম্ন তাপমাত্রায় অপরিবাহী আর ডান দিকের আইসি এটি সুনিয়ন্ত্রিতভাবে পরিবাহী। নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহীর মতো আচরণ করে, তাপমাত্রা বাড়লে এটি পরিবাহীর মতো আচরণ করে। এজন্য এ পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে? যে পদার্থ নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর মতো আচরণ করে এবং তাপমাত্রা বাড়ালে পরিবাহীর মতো আচরণ করে, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি। অর্ধপরিবাহী পদার্থের উদাহরণগুলো পশম, কাগজ, তুলা, বালু, মার্বেল, জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম। আমরা একটা পরীক্ষণ দেখি। পরিবাহী ও অপরিবাহী বস্তু শনাক্তকরণ। প্রয়োজনীয় উপকরণ লাগবে জ্যামিতি বক্সের বস্তুসমূহ, ব্যাটারি, বাল্ব, তার। বস্তু দ্বারা সংযোগ করা হলো এখানে। চিত্রের মতো বর্তনী সংযোগ করে নিচের ছকটি পূরণ করো। বর্তনীতে জ্যামিতি বক্সের বস্তুগুলো সংযোগ করার পর কি ঘটে ছকে লক্ষ্য করি। চাঁদা দেওয়ার পর বাতি জ্বলে না, সুতরাং চাঁদা অপরিবাহী পদার্থ। রুল কম্পাস দেওয়ার পর বাতি জ্বলে, সুতরাং এটি পরিবাহী পদার্থ। রাবার, এটি সংযোগ করার পর বাতি জ্বলে না, সুতরাং এটি অপরিবাহী পদার্থ। আর কাটা কম্পাস, এটি সংযোগ দেওয়ার পর বাতি জ্বলে, সুতরাং এটি পরিবাহী পদার্থ। কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হলো, উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, ধনাত্মক আধানের ধারক কোনটি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন? ইলেকট্রন। প্রোটন। ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট। দ্বিতীয় প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সমান থাকে, ইলেকট্রন ও প্রোটন সমান থাকে, প্রোটন ও নিউট্রন সমান থাকে। কোনটি সঠিক উত্তর? ইলেকট্রন ও প্রোটন সমান থাকে। ইলেকট্রন ও প্রোটন। তৃতীয় প্রশ্ন, কোন বস্তু চার্জিত হয় কিসের প্রভাবে? প্রোটন। কোন বস্তুকে যখন ঘর্ষণ করা হয় তখন কি প্রোটন আদান প্রদান হয়? ইলেকট্রন। ইলেকট্রন এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়। চতুর্থ প্রশ্ন, চার্জ কিসের মৌলিক ধর্ম? নিউট্রন, ইলেকট্রন, প্রোটন? তিনটাই না, তিনটা না, ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রন আর প্রোটন, ঠিক আছে। কোনটি পরিবাহী বস্তু নয়? তামা, পিতল, অ্যালুমিনিয়াম, গ্লাস? গ্লাস। গ্লাস। কোনটি অর্ধপরিবাহী বস্তু? তামা, পিতল, অ্যালুমিনিয়াম, সিলিকন? অ্যালুমিনিয়াম। না, একটু আগের প্রশ্নেই দেখা যাচ্ছে এটি পরিবাহী। তামা, পিতল, অ্যালুমিনিয়াম পরিবাহী, সিলিকন অর্ধপরিবাহী। হ্যাঁ, প্রশ্নের উত্তর দাও। আধান বা চার্জ কি? যখন দুটো পদার্থকে ঘর্ষণ করা হয় তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যায়, ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য, অন্য একটি পদার্থে কম ইলেকট্রন দেখা যায়। এটি হচ্ছে চার্জ। আধান কত প্রকার ও কি কি বলো?
দুই প্রকার, কি কি? ঋণাত্মক আধান, ধনাত্মক আধান। ঠিক আছে। পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান, পরিমাণ সমান। ঠিক আছে। নিউক্লিয়াসে কত ধরনের কণা থাকে? দুই ধরনের। দুই ধরনের। কাচদণ্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে চার্জিত হবে? কাচদণ্ড ইলেকট্রন ছেড়ে দিবে, যার কারণে ধনাত্মক আধান বিশিষ্ট হবে। রেশমের কাপড় ইলেকট্রন গ্রহণ করবে, এজন্য ঋণাত্মক আধানযুক্ত হবে। পরিবাহী কি? পরিবাহী অর্থাৎ পরিবহনকারী। যে পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজেই চলাচল করতে পারে তাকে পরিবাহী বলে। অপরিবাহী কি? যে পদার্থ দিয়ে কোনো ঋণাত্মক বা ধনাত্মক আধান পরিবাহিত হয় না তাকে অপরিবাহী বলে। যে পদার্থের মধ্য দিয়ে পরমাণুর ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না তাকে অপরিবাহী বলে। অর্ধপরিবাহীর উদাহরণ দাও। সিলিকন। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি। অর্ধপরিবাহী কখন পরিবাহীর মতো আচরণ করে? তাপমাত্রা বাড়ালে এটি পরিবাহীর মতো আচরণ করে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ। পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থের তুলনা করো। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনাটি শোনার জন্য। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।